আমি এখন একদম রামসাগরের এক পার থেকে অন্য পারে চলে আসছি। এই সাগরের এক পাশ থেকে অন্য পাশে আসলে কিছুই দেখা যাচ্ছে না। তো এটার নাম দেওয়া হয়েছে সাগর, কিন্তু আসলে এটা মানুষ সৃষ্ট কিন্তু একটা দিঘি। এটা একটা ঐতিহাসিক দিঘি, যেটা মাত্র 15 দিনে এটা খনন করা হয়েছিল, জাস্ট এই এলাকার পানির সমস্যা সমাধান করার জন্য। পর্যটক চলে আসে। থ্যাংক ইউ। ভিউয়ার্স, দিনাজপুর সদর হতে রওনা দিয়েছি রামসাগরের উদ্দেশ্যে। দিনাজপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে দিঘিটির অবস্থান। শহর থেকে রিক্সা বা অটো যে কোনোভাবেই যেতে পারবেন। দিনাজপুর চালের জন্য বিখ্যাত। এই জেলায় চালকল ব্যবসার ঐতিহ্য শত বছরের। দিনাজপুর পুলহাটে দেখতে পাবেন রাস্তার দুই পাশে সারি সারি অটো রাইস মিল। পুলহাট থেকে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম রামসাগর জাতীয় উদ্যানের মূল গেটে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের রামসাগরের জাতীয় উদ্যান যে রামসাগর আছে তার গেটে আমি এখন দাঁড়িয়ে আছি। এখন আমরা ভিতরে ঢুকবো। রামসাগর ভ্রমণের জন্য কাটতে হবে টিকিট। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা, আর সাথে যদি কোনো যানবাহন থাকে সেইটির জন্য আলাদা টিকিট কাটতে হবে। এখানে ঘুরতে কোন জায়গায় কত টাকা খরচ হবে তার সব কিছুর একটা তালিকা এখানে দেওয়া আছে। রামসাগর দিনাজপুর জেলার মানবসৃষ্ট একটি দিঘি। রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসেবে বিবেচনা করা হয়। আশেপাশের ভূমিসহ রামসাগরের আয়তন 4,37,492 বর্গমিটার, দৈর্ঘ্য 1031 মিটার ও প্রস্থ 364 মিটার। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকালে এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে 1960 সালে। 1995 থেকে 96 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 2001 সালের 30শে এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। আমার পেছনে যে ব্যানারটা আপনারা দেখতেছেন, এখানে রামসাগরের এই দিঘিটা কিভাবে তৈরি হয়েছে তার পুরো ইতিহাসটা বাংলা এবং ইংরেজিতে দুইভাবে লেখা আছে। আপনারা এখানে আসলে এটা পড়ে নিলেই এটার যে ইতিহাস, এর সৃষ্টির যে ইতিহাস, এটা আপনারা জানতে পারবেন। এই যে দেখেন, এই মাছটা ধরে বেঁধে রাখছে এখানে। এখানে এই যে ভাইরা বড়শি দিয়ে মাছ ধরতেছে। আর এই মাছ পাইছেন না ভাই? এই তেলাপিয়া মাছটা ওনারা পাইছে। বিশাল দিঘি দেখেন। এই যে ভাইরা এখানে মাছ ধরতেছে। ভাই, আপনারা কি কোথাও থেকে আসছেন না? হ্যাঁ, আমরা জয়পুরহাট থেকে আসি। জয়পুরহাট থেকে এখানে আসছেন। এখানে কি মাছ ধরতে আপনাদের কোনো টিকিটের ব্যবস্থা করা হয়েছে না কি এমনি? হ্যাঁ, টিকিট ছাড়া তো মাছ ধরতে। টিকিট কত করে টিকিট নিচ্ছে? টিকিট এর আগে একটু গত সপ্তাহে নিতে 7,000, এবার বোধহয় 4,000 টাকা। নাই, মাছ নাই ভাই। তাই না? হ্যাঁ, গত সপ্তাহে 4,000 টাকা দিয়ে কতক্ষণ মাছ ধরবেন আপনারা? 3 দিনে একটা মাছ পাওয়া যাচ্ছে না। ওই যে একটা তেলাপিয়া পাইছি। 7 টিপে আসে, এই কালকে ওই তেলাপিয়াটা পাইছি আমরা। আচ্ছা, এই যে ভাইরা জয়পুরহাট থেকে এই রামসাগরে মাছ ধরার জন্য আসছে, তো ওনারা যে বলতেছে 3 দিন বা 4 দিনের জন্য একটা টিকিট বিক্রি করা হয় এখানে 3 থেকে 4,000। একজনে কয়টা করে বড়শি নিতে পারবে ভাই? বড়শির কোনো লিমিট নেই, মাছই নাই তো। তাই না? মানে 10টা 15টা 20টা করে নিতে পারবেন। তো ওনারা খুব হতাশ এখানে এসে, কারণ এত বড় একটা দিঘি এখানে যারা এটা পরিচালনা করতেছে তারা সেইভাবে মাছ মনে হয় ছাড়েনি, কিন্তু টিকিট দিয়েছে। এখানে যে তারা 2-3 দিন থেকে মাছ ধরতেছে, একটা তেলাপিয়া মাছ শুধু পাইছে এখানে। তো খুব হতাশ। এই যে দেখেন 10টা 12টা বড়শি নিয়ে তিনি বসে আছেন। এই যে ভাই ঘুমাইছে এখানে। এই দিঘি নিয়ে আবার প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা।
এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশে পেয়ে একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনে এর খনন কাজ সম্পন্ন হয়, কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে। স্বপ্নাদৃষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক আচ্ছাদিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে। সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগলো। ভাই নৌকাতে ঘোরানো কত করে? 20 টাকা। কি ওই পার থেকে এই পারে? যারা নৌকায় ঘুরতে ভালোবাসে তারা এখানে নৌকা ভাড়া নিয়ে এই রামসাগর ঘুরে আসতে পারেন। তো জনপ্রতি এখানে এই পার থেকে ওই পারে নৌকা থেকে যাওয়া আসা জনপ্রতি 20 টাকা 30 টাকা করে নেওয়া হচ্ছে এখানে। তো এটা আপনার ভ্রমণে একটা আলাদা সুন্দর অনুভূতি দিবে। এখানে একটা বাঁধানো ঘাট দেখতেছি, এই ঘাটে বিভিন্ন ওই যে ভাইরা গোসল করতেছে। এখানে আমি একটু রামসাগরের পানিটা ছুঁয়ে দেখি। এই যে দেখেন সুন্দর পানি, সুন্দর রামসাগরের ঝকঝকে সুন্দর পানি আমি একটু ছুঁয়ে দেখতেছি। শান বাঁধানো ঘাট, এই যে ভাইদের বাসা কি এখানেই নাকি? না, আমাদের বাসা নওগাঁ সদর ভাই। নওগাঁ কোথায় ভাই? আমার বাসা তো ওইদিকেই, নওগাঁ সদর আদমদিঘি আমার বাসা। ও আচ্ছা, আপনি সান্তাহার চলে গেলেন। হ্যাঁ, আমাদের বাসা আদমদিঘি নসরতপুরে আমার বাসা। আমাদের বাসা নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের বাসা। আচ্ছা, নওগাঁ সদরে। হ্যাঁ, আমরা আসছি বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে আসছে? হ্যাঁ, বৃহস্পতিবার দুপুর পর আমরা আসছি, 3টার পর আমরা বসছিলাম ঘাটে মাছ শিকারের জন্য। মাছ তো নাই নাকি? সবাই আমরা আসছিলাম। হ্যাঁ, এখন এরকম মাছ নাই, এখন সব বড় মাছ। আচ্ছা, যে আপনার 2-1টা করে হয়, খুব বড় মাছ। হ্যাঁ, আমাদের আর একটা টিম আসছিল, ওরা সাথে আসছিল, আমরা মঙ্গলবারে আসছিল। আচ্ছা, ওরা কালকে সকালে পাইছে একটা, মোটামুটি 24-25 কেজি ওজন। আচ্ছা, মাছ ধরা হোক না হোক চান করেন, গোসল করেন। এই যে ভাইরা সেই নওগাঁ থেকে আসছে, তো আস্তে আস্তে পরিচয় হয়ে গেল। আমার বাসা ওইদিকেই, তো খুব কাছাকাছি আমার বাসার এলাকাতেই ওনাদের বাসা। তো ওনারাও এই মাছ ধরার জন্য এখানে আসছে। ভিউয়ার্স, আমি এখন জাস্ট রামসাগরের পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাড়গুলো এমনভাবে দেওয়া হয়েছে, দেখবেন যে খুব উঁচু উঁচু পাহাড়ের মতো লাগতেছে। ওই যে আমার পিছনে যেটা আছে ওটাই রামসাগর, আর এটা তার পাড়, খুব উঁচু। আর ওই যে নিচ দিয়ে মানুষগুলো হেঁটে যাচ্ছে, ওই যে দেখেন নিচ দিয়ে, ওই যে নিচ দিয়ে মানুষগুলো হেঁটে যাচ্ছে। এখানে একটা চায়ের স্টল দেখতে পাচ্ছি। এই যে গরম গরম চা কেতলিতে রাখা হয়েছে, পাশাপাশি এখানে ভাতও রান্না করা হয় না। এখানে একটু দেখা যাবে, এটা দেখবো। হ্যাঁ, কি আছে এখানে? এই যে দেখেন, এখানে শুধু কি, এটা আলুর তরকারি, মাংস টাংস শেষ, সব কিছু শেষ হয়ে গেছে, শুধু এখন মাংসের ভিতরে যে আলুগুলো দেওয়া হয় সেইটা আছে একদম। এই যে এখানে যারা ইয়েতে ঘুরতে আসে তারাই খায় তো, তাই না? এখানে অনেক পর্যটক আসে যারা ঘুরতে আসে, এবং ঘোরাঘুরির পরে তাদের যখন খাওয়ার একটা সময় হয়ে যায়, এর ভিতরে তো আশেপাশে তেমন কোনো হোটেল নাই, তো এইগুলো অস্থায়ী ভিত্তিতে আছে এখানে। তো এই হোটেলগুলোতে তারা দুপুরের খাওয়া খায়। রাতে করে তো হয় না, না, শুধুমাত্র সকাল আর দুপুর, সন্ধ্যা পর্যন্ত এই দোকানগুলো সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। তো
বিশেষ করে মেইনলি দুপুরেই এইগুলো ভালো চলে। দুপুরের পর থেকে আসলে তেমনভাবে পর্যটক এখানে আসে না, তখন শুধু চা যে আছে এখানে, চা বিস্কিট যে হালকা যে খাবারগুলো সেইগুলো বেশি চলে এখানে। দেখেন এখন খাবার প্রায় শেষের দিকে, কারণ বেলা গড়িয়ে গেছে, এখন খাবার প্রায় শেষের দিকে। আপনারা কোথা থেকে আসছেন? রংপুর থেকে। রংপুর কোথায়? রংপুর ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে। তো ফ্যামিলি নিয়ে আউটিং করতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে? না ভালোই, ভালো লাগতেছে না? মুক্ত বাতাস, আচ্ছা, এই মুক্ত পরিবেশ। কখন আসছেন আপনারা? আমরা এই তো ঘন্টাখানেক হলো। এখানে দেখেন ছোট্ট একটা পার্ক বানানো হয়েছে এবং প্রচুর ফুলের গাছ, গাঁদা ফুল লাগানো হয়েছে। এই যে এখানে বিভিন্ন ধরনের টক যে ফলগুলো রয়েছে সেই ফল। ভাই কদবেল কত করে? কদবেল 70, 80, 50। একটা করে কদবেল 70 থেকে 80 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। কদবেল খুব সুস্বাদু। হ্যাঁ, কয়টা পর্যন্ত খোলা রাখেন ভাই? সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল 10টা থেকে এরপরে আর মানুষ ওইভাবে আসে? জি না, আসেন। শুক্র শনিবারে একটু মনে হয় শুক্র শনি বেশি হয়। সামনে পিকনিক সিজন আছে। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের যে শোপিসগুলো রয়েছে এগুলো পাওয়া যাচ্ছে, কাঠের তৈরি। এইগুলো কাঠের, এইগুলো প্রাইস কেমন কি ভাই? এইগুলো এই যে দেখেন ভিতরে একটা সুন্দর বাড়ি, একটা গাছ, হরিণ, কাঠ দিয়ে বানানো হয়েছে এইগুলো। এটার দাম হচ্ছে 150 টাকা করে। এই যে বিভিন্ন ধরনের স্বাগতম, রামসাগর, প্রিয় ভ্রমণ, মা বাবার দোয়া, ঘুরে এলাম দিনাজপুর 2025, এইগুলো নিয়ে যারা এখানে ঘুরতে আসে তারা এই যে একটা করে স্মৃতি এখান থেকে নিয়ে যায়। তো এটা খুবই ভালো। যে কাঠের তৈরি দেখেন আয়না, তারপরে যে খেলনা বন্দুক রয়েছে, এই যে বিভিন্ন কাপড় দিয়ে বিভিন্ন ফুল বানানো হয়েছে। ওইটা কি? ওইটা লাইট আছে ভিতরে? লাইট আছে না? এই যে দেখেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে কদবেল প্রতি পিস 70 থেকে 80 টাকা করে কদবেল বিক্রি হচ্ছে। কত করে? 10 টাকা। নাম কি? শাহিন। শাহিন। হ্যাঁ। বাসা কোথায় তোমার? মসজিদের পিছনে। বাবা মা নাই? হ্যাঁ। আছে? হ্যাঁ। তারাই কি বাদাম বিক্রি করতে বলছে? হ্যাঁ। তাই? এই টাকা দিয়ে কি করো তুমি? আমার আম্মু দেয়। হ্যাঁ? আমার আম্মু দেয়। কাকে দাও? আমার আম্মু। আম্মুক দাও? হ্যাঁ। দিনে কয় টাকা করে বিক্রি করো? 100 200 এরকম হয়। প্রতিদিন? হ্যাঁ। স্কুলে যাও না? যাই। স্কুলেও যাও? হ্যাঁ। ও, তোমার বাসা কত দূর এখান থেকে? এখান থেকে এদিক দিয়ে গেলে হলে এখানে। এই শেষ দাও, বাড়ি। একটা দাও। বেশ ছাড়ে দিও না আমার আপনাদের মতো। ঠিক আছে, যাও। আমি এখন একদম রামসাগরের এক পার থেকে অন্য পারে চলে আসছি। দেখেন ওই যে আমার পিছনে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওইটাই মূলত হচ্ছে আরেকটা পার, অনেক দূর। এখান থেকে খালি চোখে ওই পারে কি আছে এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র গাছপালা দেখে একটু আইডিয়া নিতে হচ্ছে যে ওইটাই আরেকটা পার। অনেক বড় একটা মানব সৃষ্ট দিঘি, বিশাল বড়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। বিশেষ করে শুক্রবার এবং শনিবারে এই দর্শনীয় স্থানে বা জাতীয় উদ্যানে উপচে পড়া ভিড় থাকে। বিভিন্ন জায়গা থেকে পিকনিকের জন্য এখানে আসে বা তারা পরিবার নিয়ে অনেকে এখানে আসে সময় কাটাতে। দেখেন ওই যে দিঘির ভিতরে বেশ কিছু নৌকা ছেড়ে দেওয়া হয়েছে। এই নৌকাতে চাইলে আপনারা পরিবার পরিজন নিয়ে উঠে এই নৌকার আনন্দ আপনারা উপভোগ করতে পারেন। খুব সুন্দর লাগতেছে। ওই যে দেখেন প্রচুর মানুষ ঘোরাফেরা করতেছে এই নৌকাগুলোতে। চারপাশ দিয়ে সুন্দর করে পারগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে এই যে ইট দিয়ে। আপনারা বিভিন্ন ধরনের যারা মোটর সাইকেল চালাতে ভালোবাসে তারা মোটর সাইকেল এনেও এর চারপাশ কিন্তু ঘুরে যেতে পারবেন। আর যেহেতু সরকারি উদ্যান, সরকারিভাবেই এর সিকিউরিটি দেওয়া হচ্ছে, এই কারণে পরিবার পরিজন নিয়ে আসলে আপনারা এখানে ইনসিকিউর ফিল করবেন না। এখানে সিকিউরিটি খুবই ভালো। কেউ কোনো যে অশ্লীল যে কথা বলা বা অশ্লীল যে
অঙ্গভঙ্গি করা, এইগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। সবাই মিলে এখানে পরিবার পরিজনদেরকে নিয়ে এসে তারা সুন্দর একটু টাইম উপভোগ করছে। তো আপনারা চাইলেও ফ্যামিলি এবং পরিবার পরিজন নিয়ে এসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারবেন। আর দেখেন, এখন শীতকাল হলেও এখানে এসে সেই শীতের যে অনুভূতি সেটা কিন্তু খুব একটা নেই। তো এই কারণে এই সাগরের উপর দিয়ে যে বাতাসটা গায়ে এসে লাগতেছে এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর ওই যে দেখেন, এই রামসাগরের পানি একদম স্বচ্ছ এবং টলটলে টলমল করতেছে। আর শীতের সময় যদি এই ফিলিংস হয়, গরমের সময়ে এই ফিলিংসটা আরও 3 গুণ বাড়িয়ে যাবে আমি আশা করতেছি। তো খুবই ভালো লাগছে এর খোলামেলা পরিবেশ এবং চারপাশে প্রচুর গাছগাছালি। আর মাঝে মাঝে এই যে একটা করে ছাউনি করে দেওয়া হয়েছে, ওই যে দেখেন ছাউনি, এইগুলোতে চাইলে আপনারা বসে একটু করে রেস্ট নিতে পারবেন। দিঘিটা তো অনেক বড়, কারণ দিঘির জলে তো সবাই নামতে পারবে না। এখানে নৌকা আছে, এই নৌকা দিয়ে আপনারা এই পার থেকে ওই পারে বা বিভিন্ন আরেক পাশ থেকে আরেক পাশে ঘোরাফেরা করতে পারবেন। আর ইট বাঁধানো যে পাড়টা রয়েছে সাগরের বা এই দিঘির, সেটা বিস্তৃত একটা পাড় বাঁধানো হয়েছে। এখানে প্রচণ্ড খোলামেলা পরিবেশ এবং এই যে দেখেন এর যে রাস্তার অপর পাশে আবার যেটা রাখা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো হয়েছে এবং পাহাড়ের ছোট টিলার মতো করা হয়েছে। এইটা আবার বন বিভাগের নিয়ন্ত্রণে। এটা হচ্ছে রামসাগর যে দুর্গা মন্দির, এখানে একটা দুর্গা মন্দির রাখা হয়েছে। তো মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই দুর্গা মন্দিরে, বিশেষ করে যখন শারদীয় দুর্গা উৎসব হয় তখন তারা এখানে একটা প্রতিমা তুলে এই দুর্গা উৎসব পালন করে। আশেপাশের লোকদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই রামসাগর এটা কখনো তারা শুকায় না। এই কারণে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, অনেক জায়গা থেকে বড়শি নিয়ে আসছে। আর এটা অনেক গভীর, এই বেশি গভীর করতে গিয়ে প্রচুর পরিমাণে মাটি হয়েছে। এই মাটিগুলো এই পাড়ে রাখা হয়েছে। এই কারণে এই পাড়ের পাড়টা দেখতে এমন লাগতেছে যেন আমরা এক পাশে সাগর আর এক পাশে আমরা পাহাড়ে চলে আসছি। তো এর উপরে উঠলে সেখান থেকে এই সাগরটা দেখতে অনেক নিচু লাগে। তো দেখেন আপনারা এই আমার ক্যামেরাতেই দেখলে বুঝতে পারবেন যে পাড়টা কত উঁচু এবং পাড় দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে। এই পাশে দেখেন বিভিন্ন ধরনের সুস্বাদু যে আম পাওয়া যায় সেই আমের গাছগুলো লাগানো হয়েছে। দিনাজপুর কিন্তু আবার ফলমূলের জন্য বিখ্যাত, বিশেষ করে আম এবং লিচুর জন্য দিনাজপুর বিখ্যাত। দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক চলে আসে। থ্যাংক ইউ। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।